নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী ফকিরচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, পথের কথা। আজকের চতুর্থ পর্ব, বালেশ্বরে ৮ দিন। সারাদিন যাত্রার জোগাড় চলিতেছে। বিছানাপত্র হইতে আরম্ভ করিয়া কুচানো সুপারি পর্যন্ত ট্রাঙ্কে ভরা হইয়াছে। 10 দিনের ছুটিতে বেড়াইতে যাওয়া হইবে বলিয়াই এই বিপুল আয়োজন। সন্ধ্যার ক্ষণপূর্বে গৃহিণী আসিয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় যাওয়া স্থির হইল? আমি তখন ভাবিতেছিলাম, হয়তো যাহা লওয়া বিশেষ আবশ্যক ছিল তাহা গ্রহণ করা হয় নাই, আর যাহা মোটেই না লইলে চলিত তাহাই বিশেষ যত্নের সহিত গ্রহণ করিয়াছি। গৃহিণীর মুখের দিকে না চাহিয়াই উত্তর করিলাম, এখনো কিছু ঠিক করিতে পারি নাই, দেখা যাক কোথায় গিয়া ঠেকি। সন্ধ্যার অল্প পরেই সঙ্গী মণিবাবু আসিয়া উপস্থিত হইলেন। তিনি একেবারে গাড়ি করিয়া আসিয়াছিলেন। আশ্বিন মাস, সমস্ত দিন গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল। তাহাতে উৎসাহ কতকটা মন্দীভূত হইয়াছিল। গাড়িতে উঠিয়াই মণিবাবু বলিলেন, তারপর কোথায় যাওয়া স্থির করিলেন? আমি বলিলাম, কোনো জায়গা তো মনোনীত করিতে পারি নাই, আপনি একটা ঠিক করুন। আমাদের সঙ্গে 2খানি টাইম টেবিল ছিল, একখানি বিএন রেলওয়ের, অপরখানি ইআই রেলওয়ের। কারণ কোথায় যাওয়া হইবে তাহার স্থিরতা ছিল না। নানা কথা ভাবিতেছি, এমন সময় গাড়ি হাওড়া স্টেশনে আসিয়া উপস্থিত হইল। প্ল্যাটফর্মে নামিয়া দেখি একখানি ট্রেন ছাড়িবার জন্য প্রস্তুত রহিয়াছে। তখন নূতন স্টেশন নির্মিত হয় নাই, পুরাতনের আদর পূর্ণমাত্রায় বিরাজিত। 2 লাইনের গাড়ি তখন এক স্টেশন হইতে ছাড়িত। অনুসন্ধানে জানিলাম গাড়ি পুরীর জন্য রওনা হইবে। তাড়াতাড়ি স্থির হইল, যেখানে গিয়া প্রভাত হইবে সেই স্থানের টিকিট ক্রয় করিব। অতঃপর বালেশ্বরের 2খানি টিকিট ক্রয় করা হইল। আমাদের আগ্রহ, উৎসাহ ও তৎপরতা অপেক্ষা রেলের কুলিগুলির তারা বেশি দেখিলাম। তাহারা আমাদের গাড়িতে চড়াইয়া 2 পয়সার স্থানে 4 আনা আদায় করিয়া অন্য শিকার অন্বেষণে ছুটিল। আমরা যে গাড়িতে যাত্রা করিলাম সেখানেই মাদ্রাস মেল। গাড়ি বংশীধ্বনি করিয়া ছাড়িয়া দিল। 3য় শ্রেণীর আরোহীগণ সমস্বরে চিৎকার করিয়া উঠিল, জয় জগন্নাথ প্রভু কি জয়। আমরা যে বৎসর যাই তাহার 2 বৎসর পূর্বে এই লাইন খোলা হইয়াছে। বন্ধু বিছানাপত্র পাতিয়া সব ঠিকঠাক করিয়া লইলেন। আমি একটি জানালার ধারে গিয়া উপবেশন করিলাম। এ পথে ইহার পূর্বে আর কখনো আসি নাই, সুতরাং আমার আনন্দ ও আগ্রহ প্রথম হইতে বেশ পরিলক্ষিত হইতেছিল। মণিবাবুর মেদিনীপুর পর্যন্ত দেখা ছিল। তিনি অপর একটি মেদিনীপুর যাত্রী আরোহীর সহিত তাহার মেদিনীপুর সম্বন্ধে অভিজ্ঞতা লইয়া বেশ আসর জমকাইতেছিলেন। অল্পক্ষণ পরেই গাড়ি দুরন্ত দামোদরের পোল অতিক্রম করিল। যে দামোদরের খরস্রোতে একটি কুটা পড়িলে একদিন দ্বিখণ্ডিত হইয়া যাইত, আজ তাহার বন্ধনদশা অবলোকন করিয়া নানা কথা মনে পড়িল। দামোদর নদের উপরকার পোলটি প্রায় দীর্ঘে 1/2 মাইল বিস্তৃত হইবে। অল্পক্ষণ পরেই গাড়ির গতি কিছু হ্রাস হইল। মুখ বাড়াইয়া ব্যাপার কি দেখিতেছি, এমন সময় সঙ্গীবন্ধু বলিলেন, দেখিতেছি তুমি আজ সারা রাত্রি ঘুমাইবে না, ঘুমাইতেও দিবে না। এখানে লিপিবদ্ধ করিবার কিছু নাই, বরং এইবার রূপনারায়ণের পোল আসিতেছে, এটি অবশ্য দেখিবার মতো। তারপর গাড়ি রূপনারায়ণের পোলের ওপর উঠিল। গমগম শব্দে গাড়ি ছুটিয়া চলিয়াছে। নিম্নে শৃঙ্খলাবদ্ধ নদী পড়িয়া রহিয়াছে। বাঁধন ভাঙিবার জন্য সুদৃঢ় স্তম্ভগুলির গাত্রে বৃথা তরঙ্গাঘাত করিতেছে। প্রতিহত তরঙ্গাঘাতের শব্দ জলকল্লোলের সহিত শোনা যাইতেছিল। রূপনারায়ণের পরপারেই কোলাঘাট। এই স্থানে অবতীর্ণ হইয়া স্টিমার করিয়া তমলুক যাইতে হয়। এই জন্য মেলেই সামান্য স্টেশনে থামে। গাড়ি থামিলে অনেকগুলি যাত্রী অবতরণ করিল। ডাব চাই, মুড়ি বাবু, গরম মুড়ি চাই বলিয়া
বিক্রেতা গাড়ির কাছে ডাকিয়া গেল। সেই রাত্রে অনেকে পথের আহার্যস্বরূপ তাহাই গ্রহণ করিতে বাধ্য হইলেন। ইআই রেলের স্টেশনগুলিকে আমি বড় ভালোবাসি। দিন নাই, দুপুর নাই, রাত্রি নাই, সন্ধ্যা নাই, শীত নাই, গ্রীষ্ম নাই, বর্ষা নাই, সবসময় সেই এক বনিয়াদি চাল। চাই পুরি মিঠাই, মালাই, গরম দুধ, আপেল, পেয়ারা, নাশপাতি, চা, শুনিতে বেশ লাগে। খড়গপুর একটি প্রকাণ্ড স্টেশন। এইখান হইতে নাগপুর, পুরুলিয়া, মেদিনীপুরের জন্য গাড়ি বদল করিতে হয়। স্টেশনটি বৈদ্যুতিক আলোকমালায় সুশোভিত। নানা দিক হইতে যাত্রী আসিয়া নানা দিকে চলিয়াছে। সে এক বিরাট ব্যাপার। সকলেই নিজ নিজ দ্রব্যাদি ঘাড়ে, পিঠে ও কুলির মাথায় দিয়া ছুটাছুটি করিতেছে। কেহ বা ছুটিয়া আসিয়া পুরীযাত্রী আরোহীদের ব্যাকুল স্বরে জিজ্ঞাসা করিতেছে, মহাশয়, এই গাড়ি কি কলিকাতা যাইবে? কেহ বা সঙ্গী হারাইয়া পাগলের মতো হাঁকাহাঁকি জুড়িয়া দিয়াছে। কোথাও বা কাপড়ে গাঁটছড়া বাঁধিয়া একদল স্ত্রীলোক মাত্র একটি নিরীহ পুরুষের তত্ত্বাবধানে গাড়ির অন্বেষণে একবার এদিক একবার ওদিক করিয়া বেড়াইতেছে। তাহারা যেন কলের পুতুলের মতো নড়িতেছে ফিরিতেছে। তাহাদের রক্ষক ও পথপ্রদর্শকও সেই রূপ। টিকিট কালেক্টর, কুলি, রেলওয়ের কর্মচারীবর্গ প্রবল প্রতাপে গর্বিত বক্ষে চলাফেরা করিতেছে। তাহারা যেন দেবতা। অনেক সাধ্য সাধনার পর যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তবে শত প্রশ্নের পর একটি উত্তর দিয়া থাকেন। চারিদিকে গোলমাল। কোথাও কাহার টিকিট সহযাত্রীর নিকট ছিল, কিন্তু সে ভিড়ের মধ্যে কোথায় মিশিয়া যাওয়ায় টিকিট দেখাইতে পারিতেছে না বলিয়া পুলিশের হস্তে অর্পণ করিবার ভয় প্রদর্শিত হইতেছে। সে আকুল অন্তরে সহযাত্রীকে ডাকিতেছে এবং সে যে টিকিট কিনিয়াছিল এই সত্যের সমর্থনের জন্য আশপাশের যাত্রীর সহানুভূতি প্রার্থনা করিতেছে। এইখানে গাড়ি অর্ধঘণ্টা অপেক্ষা করে। মেদিনীপুর যাত্রী ভদ্রলোকটি আমাদের ফিরিবার সময় বিরাট রাজার গোগৃহ দেখিবার নিমন্ত্রণ করিয়া বিদায় গ্রহণ করিলেন। ইহার পর মাঝে একটু বেশ নিদ্রা হইয়াছিল। পথে অন্য কিছু দেখিবার অবসর হয় নাই। ভোরের সময় গাড়ি বালেশ্বরে গিয়া পৌঁছিল। তখনও উষার আলো অরুণ বর্ণে রঞ্জিত হয় নাই। তাড়াতাড়ি গাড়ি হইতে অবতরণ করিলাম। বেশ একটু শীত শীত করিতে লাগিল। চারিদিকে চাহিয়া দেখি কুয়াশার অবগুণ্ঠন টানিয়া প্রকৃতি সতী যেন কাহারও আগমন প্রতীক্ষা করিতেছে। অদূরে পর্বতশ্রেণী নিবিড় নীরবতার মধ্যে স্তব্ধ ও স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিয়াছে। বালেশ্বর স্টেশন হইতে চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিলে প্রাণের ভিতরে বেশ একটু আনন্দের সঞ্চার হয়। চতুর্দিকে বিস্তৃত মুক্ত প্রান্তর ভূমি, অদূরে নীলগিরি। মাঝে মাঝে গাড়ির বংশীধ্বনি সেই বিপুল নিস্তব্ধতার ওপর কেমন এক মধুর ঝঙ্কার আনিয়া পুলক সঞ্চার করে। যখন স্টেশন হইতে যাত্রীরা যে যাহার গন্তব্যস্থানে প্রস্থান করিল, কেবল রেলওয়ে কর্মচারী ও কেলনার কোম্পানির খানসামাগণ পিরিচ পেয়ালা লইয়া ছুটাছুটি শেষ করিয়া প্ল্যাটফর্মে পা ছড়াইয়া বসিয়া ধূমপানে কর্মক্লান্তি দূর করিতে লাগিল, তখন কোথায় যাইব সেই চিন্তায় আমরা বিব্রত। একটা উড়িয়া আমাদের মোটগুলি বহন করিবার অনুমতি প্রার্থনায় বিস্তর উমেদারি করিতেছিল। আমরা যতই তাহাকে আশ্বাস দিয়া বলিলাম, তোকেই দিব, তুই বস, সে ততই অধীর হইয়া পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিতে লাগিল, কোথায় যেতে হবে? মহেন্দ্রবাবু উকিলের বাসায়? সেখানে কোনো উকিলই আমাদের পরিচিত ছিল না, সুতরাং তাহার কথায় আমার বড় রাগ হইল। শেষে বলিলাম, চল, তোর মহেন্দ্রবাবু উকিলের বাসায় যাই। বন্ধু শুনিয়া উচ্চ হাস্য করিয়া উঠিলেন, বলিলেন, সেই ভালো। উড়িয়া ইহাতে ফ্যালফ্যাল করিয়া ভীতি কাতর দৃষ্টিতে একবার আমার ও বন্ধুবরের মুখের প্রতি তাকাইতে লাগিল। এই সময় বেশ একটি উপন্যাসের মতন ঘটনা সংঘটিত হইল। একটি ভদ্রলোক সেইখানে তাড়াতাড়ি আসিয়া উপস্থিত হইলেন এবং তিনি চারিদিকে চাহিয়া কাহারও অন্বেষণ করিতে লাগিলেন। এই গাড়িতে কাহারও আসিবার কথা ছিল, যেন তাহাকে অভ্যর্থনা করিয়া লইয়া যাইতে আসিয়াছেন বোধ হইল। আমরা মনে মনে করিতেছি যে ইহার নিকট হইতে একটি বাসার সন্ধান করিয়া লইতে হইবে। এমন সময়ে তিনি আসিয়া প্রশ্ন করিলেন, মহাশয় দেখিয়াছেন কি দুইজন বাঙালি ভদ্রলোক আরোহী এই গাড়ি হইতে অবতরণ করিয়াছে? আগে না, আমরা দুইজন ভিন্ন
অন্য কোনো বাঙালিকে গাড়ি হইতে অবতরণ করিতে দেখি নাই বলিয়া আমি হাসিয়া ফেলিলাম, কারণ এই আগন্তুক অন্য কেহ নয়, আমার সহপাঠী প্রসন্ন। প্রসন্ন তাড়াতাড়ি আগ্রহ ভরে আমার হাত তার হাতের উপর টানিয়া লইয়া বলিল, মন্দ নয়, তুমি এখানে কতদিন? এখনো দিন হয় নাই, ভোরেই আছি। তারপর আমাদের অভিযান ইতিহাস শ্রবণ করিয়া বলিল, বেশ হইয়াছে, এখন বাসায় চলো। আমি বলিলাম, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। উড়িয়া কুলিটি আমাদের একটা কিনারা হইল অবলোকন করিয়া ভারী খুশি হইল। ইঙ্গিত করিতেই সে সমস্ত দ্রব্যাদি গ্রহণ করিয়া আমাদের সঙ্গে চলিল। বালেশ্বর স্টেশন হইতে অল্প দূরেই নূতন বাজার, এইখানে প্রসন্ন বাসা লইয়াছে। তাহারা বায়ু পরিবর্তন করিতে 2 সপ্তাহ হইল আসিয়াছে। আহারাদির পর আমরা শহর দেখিতে বাহির হইলাম। এখানকার রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকগুলি বাজার আছে। শহরটির দৈর্ঘ্য ও প্রস্থ কম নয়। বালেশ্বর কলিকাতা হইতে 144 মাইল দূরে অবস্থিত। এখানকার সকল অধিবাসী উড়িয়া, কিন্তু তাহাদের চালচলন অনেকটা বাঙালির মতো হইয়া পড়িয়াছে। বেশিরভাগ লোক গরিব, ইহাদের অনেকেই খ্রিস্ট ধর্মাবলম্বী। এখানকার আদালত গৃহটি দেখিতে বড় সুন্দর। সম্মুখে একটি বিস্তৃত ময়দান, বড় বড় অশ্বত্থ বৃক্ষরাজি চারিদিকে বেষ্টন করিয়া আছে। অদূরেই স্কুল। ম্যাজিস্ট্রেটের আবাসগৃহটি বেশ সুরম্য। এখানে ইংরেজদের 2টি উপাসনা মন্দির আছে, একটি রোমান ক্যাথলিক ও অপরটি ব্যাপটিস্ট। বালেশ্বরের জলবায়ু বেশ স্বাস্থ্যকর। এখান হইতে সমুদ্র 8 মাইল দূরে। সমস্ত দিন ঘুরিয়া অবসন্ন দেহে 6টার সময় বাসায় ফিরে আসিলাম। এখানে চাউল বেশ সস্তা। নানাবিধ মৎস্য খুব সামান্য মূল্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঝাড়েশ্বর শিব। ঝাড়েশ্বরের মন্দির স্টেশন হইতে 10 মিনিটের পথ। এই মন্দিরস্থিত লিঙ্গ সংক্রান্ত নানাবিধ কাহিনী শুনিতে পাওয়া যায়। কেহ কেহ বলেন মহাদেব ঝাড়েশ্বর কাহারও প্রতিষ্ঠিত নন, তিনি পাতাল হইতে স্বয়ং উঠিয়াছেন। আমরা ঝাড়েশ্বর দর্শন করিবার জন্য বেলা 7টার সময় বাসা হইতে বাহির হইলাম। মন্দিরটি ইষ্টক নির্মিত ও প্রাচীন বলিয়া অনুমিত হয়। পরিসরে ইহা নিতান্ত ক্ষুদ্র নয়। মন্দিরের সম্মুখে একটি বৃহৎ পুষ্করিণী ইষ্টক নির্মিত সোপানাবলী দ্বারা পরিশোভিত, কিন্তু সংস্কারাভাবে নানা স্থান কালের কঠোর আঘাতে ভাঙিয়া চুরিয়া গিয়াছে ও যাইতেছে। মন্দিরের সংলগ্ন নাটমন্দির যে একসময় বেশ সুন্দর ও মনোরম ছিল, তাহার ভগ্নাবশেষ দেখিয়া উপলব্ধি করা যায়। মন্দির প্রাঙ্গণের চতুঃসীমা প্রাচীর বেষ্টিত ছিল, তবে অনেক স্থানে প্রাচীরের ক্ষীণ রেখামাত্র অতীতের সাক্ষ্যস্বরূপ বিদ্যমান রহিয়াছে। এই মন্দির সংস্কার সম্বন্ধে কোনো প্রকার উৎসাহ, আয়োজন বা চেষ্টা দেখিলাম না। নাট মন্দিরের নিকট 2-4টি গৃহ ভগ্নাবস্থায় পড়িয়া রহিয়াছে। ওইগুলি পূর্বে ঠাকুরের ভাড়ার ও অতিথি অভ্যাগতের বাসগৃহরূপে ব্যবহৃত হইত। মন্দির প্রাঙ্গণের মধ্যেই পুরাতন অশ্বত্থ, বকুল, আমলকি প্রভৃতি বৃক্ষ এখনও বিদ্যমান আছে। তাহাদের সহিত যেন অতীতের অনেক পুরাতন গৌরব কাহিনী বিজড়িত রহিয়াছে। তাহারা একদিন ঝাড়েশ্বরের পূজা অর্চনার সুখ সমৃদ্ধি অবলোকন করিয়াছে, শত শত প্রার্থীর প্রার্থনা পূর্ণ হইতে দেখিয়াছে। কিন্তু এক্ষণে কালের নিদারুণ পরিবর্তনে তাহারা বিস্মিত ও স্তম্ভিত। 2-1 সাধু সন্ন্যাসী এখনও গাছতলায় ধুনি জ্বালাইয়া পড়িয়া থাকে ও ভজন গায়। বেলা প্রায় 10টার সময় স্নানাদি সমাপন করিয়া দেব দর্শন করিতে মন্দির অভ্যন্তরে প্রবেশ করিলাম। ধূপদীপাদির পবিত্র পুত গন্ধে স্থানটা ভুরভুর করিতেছিল। শিব শিব, বম বম, হর হর রব মন্দির অভ্যন্তরে ধ্বনিত হইতেছিল। পূজারী মন্ত্র উচ্চারণ করিয়া বারবার মাথায় দুধ ঢালিতে ও বিল্লপত্র প্রদান করিতে বলিলেন। এই সকল ব্যাপার হইতে প্রাণের ভিতর বেশ একটা ভক্তির ভাব আকুলতার সহিত জাগিতেছিল। কিয়ৎক্ষণের জন্য বেশ একটু নির্মল আনন্দ ও শান্তির আস্বাদ পাইলাম। ঝাড়েশ্বরের পূজাতি সমাপন করিয়া বাসা অভিমুখে যাত্রা করিলাম। বহুদিন পরে 2 বাঙালি ভক্তের আবির্ভাবে পুরোহিত যতটা প্রসন্ন হইয়াছিলেন, বিদায়কালে আশাতীত দক্ষিণা পাইয়া তাহা অপেক্ষা অনেক বেশি সন্তুষ্ট হইলেন এবং নানাবিধ অসম্ভব
আশীর্বাদ বাণ নিক্ষেপ করিয়া আমাদিগকে অতি সত্বর পৃষ্ঠ প্রদর্শন করিতে বাধ্য করিলেন। ঝাড়েশ্বরের মহাদেবের একটি বিশেষত্ব এই যে তাহার মস্তকের ওপর একটি ছিদ্র আছে। তাহাতে জল মিশ্রিত করিয়া দুগ্ধ অর্পণ করিলে তিনি হংসবৎ দুগ্ধের সারভাগ গ্রহণ করেন ও অসার জলভাগ বাহিরে ফেলিয়া দেন। শিবরাত্রি উপলক্ষে এইখানে একটি মেলা বসে এবং নানা স্থান হইতে লোক সমাগম হইয়া থাকে। এই মেলাটি দেবতার নামেই চলিয়া আসিতেছে। বাসায় আসিয়া দেখি আহারাদি সমস্তই প্রস্তুত। মধ্যাহ্ন ভোজনটা বেশ সুচারুরূপেই নিষ্পন্ন হইল। বৈকালে বাজার দেখিতে বাহির হইলাম। এখানে সন্ধ্যার পর বাজার বসে, প্রচুর পরিমাণে মৎস্যাদি আমদানি হয়। এখানকার ধীবরেরা দিবাভাগে সমুদ্রে মাছ ধরে এবং সন্ধ্যার পর বাজারে লইয়া আসে। এখান হইতে পমফ্রেট নামক একরকম সুস্বাদু সামুদ্রিক মৎস্য কলিকাতায় চালান দেওয়া হয়। ইহাদের সাহেব মহলে বড়ই আদর। গোপীনাথ। যাহারা পুরী তীর্থে গমন করেন তাহাদের মধ্যে অনেকেই পথিমধ্যে বালেশ্বরে অবতরণ করিয়া গোপীনাথ দর্শন করেন। গোপীনাথ একটি প্রধান তীর্থস্থান। গোপীনাথ সম্বন্ধে নানা প্রকার কিংবদন্তি শোনা যায়। ক্ষীরচোরা গোপীনাথ বলিয়া ভক্তদের মধ্যে ইহার বিশেষ খ্যাতি। বালেশ্বর হইতে 8 মাইল উত্তরে গোপীনাথের মন্দির। পদব্রজে কিংবা গো শকট সাহায্যে গমন করিতে হয়। পরদিন রবিবার ভোর 5টার সময় আমরা গোপীনাথ দর্শন করিতে রওনা হইলাম। পথটি বড়ই মনোরম। দুই দিকে বিস্তৃত শস্য পরিপূর্ণ ক্ষেত্র। সে দৃশ্যের তুলনা হয় না। যতদূর দৃষ্টি চলে ততদূর বোধ হয় যেন বঙ্গজননীর শ্যামল স্নিগ্ধ বস্ত্রাঞ্চলখানি মৃদুল পবন হিল্লোলে দুলিতেছে। যেদিকে নয়ন ফিরাই কেবল শ্যামল শস্য পরিপূর্ণ ক্ষেত্র। প্রভাত সমীরণ মৃদু মৃদু বহিয়া আসিতেছিল। দুই একটি লোক মাঝে মাঝে রঙ্গমঞ্চে অভিনেতার ন্যায় দেখা দিতেছিল। দুই একটি পাখি গাছের ডালে বসিয়া উষার আগমনী গাহিতেছিল। দূর হইতে এই পটটি দেখিতে বড়ই চিত্তাকর্ষক। ইহাকে যেন সুনিপুণ চিত্রকরের তুলিকায় অঙ্কিত চিত্র বলিয়া ভ্রম হয়। ওপরে মেঘহীন নির্মল নীলাম্বর, অদূরে আকাশের কোলে দুইটি বড় বড় পাহাড়। উহাদিগকে নীলগিরি নামে অভিহিত করা হয়। দুই দিকে প্রায় 6 মাইল দীর্ঘ প্রান্তর। প্রান্তরের ওপর শ্যামল শস্যক্ষেত্র। শস্যক্ষেত্রের শেষে ঘন শ্যামল তরুশ্রেণী। মধ্যে কেবল এই রক্তবর্ণ সরল রাজপথ চলিয়াছে। স্থানটি যেমন নির্জন তেমনি নয়নরঞ্জক। প্রায় 2 মাইল পথ অতিক্রম করিয়া আসিয়াছি। এমন সময় আমাদের পশ্চাৎ হইতে কে যেন বলিয়া উঠিলেন, গুড মর্নিং বাবুস। ফিরিয়া দেখি সেই নির্জন পথে অশ্বপৃষ্ঠে একজন সাহেব। অশ্বের রেশাধ্বনি বা কোনো প্রকার শব্দ আমরা কেহই শুনিতে পাইনি। দুঃখের বিষয়, সহসা তাহাকে অবলোকন করিয়া শিষ্টাচার সম্মত অভিবাদন করিতে বিস্তৃত হইলাম। তিনি মৃদু হাসিয়া জিজ্ঞাসা করিলেন, আই থিঙ্ক ইউ আর অন ইউর ওয়ে টু গোপীনাথ। ইয়েস স্যার। I suppose you are newcomers in the place. Yes, you are right. তিনি তখন বেশ পরিষ্কার বাংলায় জিজ্ঞাসা করিলেন, আপনারা কি করেন? কলিকাতায় ব্যবসা ও কাজকর্ম করি। আপনি কি এখানে কর্ম করেন? হ্যাঁ, আমি এই জেলার ম্যাজিস্ট্রেট। তারপর তিনি নানাবিধ প্রশ্ন করিতে করিতে আমাদের সঙ্গী হইলেন। তাহার শিষ্টাচার দেখিয়া আমরা বিশেষ আপ্যায়িত ও সন্তুষ্ট হইলাম। প্রায় 4 মাইল আসিয়া পশ্চিমাভিমুখে যাইবার সময়ে তিনি বলিলেন, আমি অন্যদিকে চলিলাম, গুড বাই। এবার আর ভুল হইল না, যথারীতি অভিবাদন করিলাম। বেলা 9টার সময় গোপীনাথের মন্দিরে গিয়া উপস্থিত হইলাম। এই মন্দিরটি বহুদিনের পুরাতন। তখন মন্দিরের সংস্কার কার্য চলিতেছিল। হিন্দু কারিগরগণ কাজ করিতেছিল। 8 মাইল হাঁটিয়া অত্যন্ত ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম। নাট মন্দিরে পা ছড়াইয়া উপবেশন করিলাম। মন্দিরের সম্মুখে প্রকাণ্ড চত্বর। চত্বরের মধ্যে বৃহৎ নাট মন্দির। চারিদিকে চক মিলানো ঘর। এইখানে যাত্রীরা আসিয়া আশ্রয় গ্রহণ করে। মন্দিরের পশ্চাতেই রান্নাবাড়ি, ভাড়ার ঘর ইত্যাদি অনেকগুলি ঘর আছে। একদিন ছিল যখন পায়ে হাঁটিয়া লোকে জগন্নাথ দর্শন করিতে গমন করিত।
তখন গোপীনাথের বিশেষ জাঁকজমক হইত। দিনরাত যাত্রীর যাতায়াতে মন্দির ও চতুষ্পার্শ্বস্থ স্থান সকল মুখরিত হইয়া উঠিত। মন্দিরের সম্মুখে একটি পুষ্করিণী, তাহার সোপানাবলী প্রস্তর নির্মিত। পুষ্করিণীর জল এরূপ সবুজবর্ণ হইয়া রহিয়াছে যে তাহা মুখে দিতে সত্যই ভীতির সঞ্চার হইয়া থাকে। মনে হয় সর্ববিধ ব্যাধির বীজাণু যেন ইহার মধ্যে নিহিত রহিয়াছে। পাণ্ডা আসিয়া বলিলেন, এইখানে চৈতন্যপ্রভু স্নান করিয়াছিলেন, এইখানে উপবেশন করিয়াছিলেন, সুতরাং ইহার জল গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল প্রয়াগ তীর্থের জলের ন্যায় পবিত্র। পাণ্ডা ঠাকুর পুনঃ পুনঃ আমাদের স্নান করিতে অনুরোধ করিলেন। আমরা তাহাকে জানাইলাম, এই পুষ্করিণীর প্রতি আমাদের প্রগাঢ় ভক্তি ও শ্রদ্ধা আছে ও ভবিষ্যতে থাকিবে, সে বিষয়ে সন্দেহ নাই। তবে এখন আমরা তীর্থ করিতে আসি নাই, বেড়াইতে আসিয়াছি, স্নানার্থ বস্ত্রাদি সঙ্গে করিয়া আনি নাই। তারপর সেই জল স্পর্শ করিয়া আমরা পবিত্র হইলাম। তাড়াতাড়ি দেবতা দর্শন করিয়া গত রজনীর একটুখানি প্রসাদ পাইয়া সে স্থান হইতে বিদায় গ্রহণ করিলাম। বেলা প্রায় 12টার সময় ঘর্মাক্ত কলেবরে বাসায় প্রত্যাবর্তন করিলাম। 2 দিন পরে রাত্রি থাকিতে থাকিতে আমরা সমুদ্র দেখিতে বহির্গত হইলাম। পূর্ব হইতে একখানি গোযান ঠিক করিয়া রাখা হইয়াছিল। রাত্রি থাকিতে গাড়োয়ান আসিয়া আমাদের উঠাইল। সমুদ্র দেখিয়া ফিরিতে সন্ধ্যা হইবে বলিয়া সঙ্গে খান কয়েক পাউরুটি, খানিকটা মাখন ও কিছু মিষ্টান্ন লইয়াছিলাম। সমুদ্রে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখিতে নাকি অপূর্ব, সেই জন্য পথে আমরা গাড়োয়ানকে খুব তাড়া দিতে আরম্ভ করিলাম। সূর্যোদয় দেখিবার জন্য মন উৎফুল্ল হইয়া উঠিতেছিল। বালেশ্বর হইতে সমুদ্র যাইবার পথটি বড়ই মনোরম, খুব উঁচু, 2 দিকে জলাভূমি। এই রাস্তার মাঝে মাঝে গ্রাম দৃষ্ট হয়। সমুদ্র তীরে পৌঁছিবার অনেক পূর্বেই পূর্ব দিক রক্তিম ছটায় অনুরঞ্জিত হইয়া উঠিল। আমরা গাড়ি হইতে অবতরণ করিয়া দ্রুত চলিতে লাগিলাম। তখন পথে 2-1 লোক শাকসবজির বোঝা লইয়া শহরের অভিমুখে চলিয়াছে। 2-1টি বালক কুটিরের দ্বারে বসিয়া মুড়ি খাইতেছে। কোথায় বা শ্রমশীলা বধূগণ গৃহপ্রাঙ্গণে গোময় লেপন করিতেছে। কেহ বা রোরুদ্যমান শিশুটিকে ভুলাইবার জন্য গৃহদ্বার অল্প মুক্ত করিয়া 40 নুক গরুর গলদেশের ঘণ্টার ধ্বনি বালককে শুনাইতেছে। এইসব দৃশ্য বড়ই মধুর লাগিল। গাড়োয়ান পুনঃ পুনঃ বলিতে লাগিল, আপনারা গাড়িতে উঠুন, সমুদ্র এখান হইতে 1 ক্রোশ পথ। আর গরুর গাড়ি চড়িতে ভালো লাগিল না। প্রাকৃতিক সৌন্দর্য দেখিতে দেখিতে চলিলাম। অর্ধক্রোশ থাকিতেই পথে পায়ে পায়ে নিত বালুকারাজি দৃষ্ট হইল। দূরে চাহিয়া দেখি যেন একটি অভ্রের প্রাচীর সূর্যালোকে ঝকঝক করিতেছে। তাহা হইতে যেন শত সহস্র আলোকবিন্দু বিচ্ছুরিত হইতেছিল। গাড়ি আমাদের অনুসরণ করিতে সক্ষম হইল না। তখন বেলা প্রায় 7টা বাজিয়াছে। অরুণের মধুর রশ্মি মুখের ওপর পড়িতে লাগিল। সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য নাই। গন্তব্য পথাভিমুখে ছুটিতেছিলাম। ক্রমে ক্রমে পথটা বালুকাময় হইয়া আসিল। আর জুতা চলে না, সুতরাং গাড়ির জন্য অপেক্ষা করিতে লাগিলাম। গাড়োয়ান তখন খোলা মাঠের পথে প্রভাত সমীরে তাহার অভ্যস্ত সঙ্গীতের সুধা ভাণ্ড ঢালিয়া দিতেছিল। তাহার কণ্ঠনিঃসৃত উড়িয়া গান কানের ভিতর দিয়া মরমে পশিতেছিল। গাড়িতে জুতা জামা রাখিয়া সেই পূর্ব বর্ণিত অভ্রের প্রাচীরের ন্যায় বালিয়াড়ির ওপর উঠিলাম। সেখান হইতে দৃষ্টি যতদূর নিক্ষেপ করা যায় তাহাতে যাহা দেখিলাম তাহা ভাষায় বর্ণনা করা যায় না। বিস্তীর্ণ জলধি, অনন্ত জলোচ্ছ্বাস, সংখ্যাতীত তরঙ্গের জন্ম মৃত্যু, অসীমের মধ্যে সসীমের কল্পনা যেন হেথায় লয় পাইতে লাগিল। আকাশের সহিত বারিধি যেখানে সন্ধি করিয়া কাল কষি টানিয়া দিয়াছে, সেখানে ব্যবধানের পরিবর্তে মিলনের বিরাটত্ব বিকশিত হইয়া উঠিয়াছে। পর্বতের মতো উচ্চ বালিয়াড়ির চূড়ায় দণ্ডায়মান হইয়া মনে পড়িয়া গেল সেই ভীমকায় কাপালিকের কথা। সঙ্গে সঙ্গে মনে পড়িয়া গেল সেই করুণাকাতর কণ্ঠনিঃসৃত প্রশ্ন, পথিক, তুমি পথ হারাইয়াছ? আমাদের মনে হইল আমরাও বুঝি আজ পথ হারাইয়াছি। মনে হইল যদি পথ চিনিয়া আমরা গাড়ির কাছে পৌঁছাইতে না পারি
তবে হয়তো অবশেষে এই সমুদ্রের সৈকতে ছুটিয়া বেড়াইতে হইবে। কতবার মনে হইল, যদি সমুদ্র একবার তাহার অসংখ্য বীচিমালা সংহরণ করে, তবে তাহার অনন্ত অসীম বাড়িরাশির বিশাল বিস্তৃতি উপলব্ধি করি। এই সময় সহসা তরঙ্গগুলি ক্রমশ পশ্চাৎগামী হইতে শুরু করিল। আমরা যেখানে দণ্ডায়মান ছিলাম সেখান হইতে জল সরিয়া যাইতে লাগিল। সে এক অপূর্ব ব্যাপার। উর্মিগুলি ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিতেছে, যেন এক মুহূর্তেই তটভূমি প্লাবিত করিয়া ফেলাই তাহার লক্ষ্য, তাহার কাজ, তাহার সাধনা। কিন্তু পরক্ষণেই পরস্পরের ঘাত প্রতিঘাতে চূর্ণ বিচূর্ণ হইয়া তাহারা অসংখ্য ফেনপুঞ্জের সৃষ্টি করিতেছে। দেখিতে দেখিতে জলধি প্রায় 1 মাইল সরিয়া গেল। আমরা উল্লাসে তাহার পশ্চাৎ পশ্চাৎ ছুটিলাম। তাহার মধ্যে যে কি আনন্দ, কি তৃপ্তি, কি সুখ, তাহা বলিতে পারি না। যখন সমুদ্র সরিয়া যাইতেছিল, তখন সেই জলমগ্ন ভূমির জলহীন অবস্থা প্রকাশ পাইল। তাহা যেন সুচিক্কণ সিমেন্ট করা গৃহতল বলিয়া প্রতীয়মান হইতে লাগিল। আমরা যখন সমুদ্রের অভিমুখে ছুটিতেছি, তখন দেখি হাজার হাজার সজীব কড়ি, ঝিনুক, শঙ্খ ও নানাবিধ বিচিত্র বর্ণে রঞ্জিত জলজন্তুও ছুটিয়াছে। এই দৃশ্য আমাদের নিকট যেন কবির কল্পনা বা স্বপ্ন বলিয়া মনে হইল। এখানে একটি লাইট হাউস ও দুর্গ আছে। অনেকগুলি ইংরাজ ওই দুর্গে অবস্থান করে। এখানকার সমুদ্র তত গভীর নয়। একটি জেলের মেয়ে আসিয়া যদি না বলিত, এইরূপ জল সরিয়া যাওয়া সমুদ্রে ভাটা পড়া, এবং ইহা বড় বেশিক্ষণ থাকে না, এখনই জোয়ার আসিবে, তখন আমরা দ্রুত ছুটিয়াও কিনারায় উঠিতে পারিব না। তাহা হইলে জানি না কি ভয়ানক বিপদে পড়িতাম। সমুদ্রে স্নান করিয়া কড়ি, ঝিনুক, শঙ্খ কুড়াইয়া বেলা আন্দাজ 1টার সময় সেখান হইতে বাসায় যাত্রা করিলাম। বাসায় পৌঁছিতে প্রায় সন্ধ্যা হইয়া গেল। পরদিন সেবারকার মতো অভিযান শেষ করিয়া বন্ধুর নিকট বিদায় গ্রহণ করিয়া কলিকাতা যাত্রা করিলাম। সেই কড়ি, ঝিনুক, শঙ্খগুলি প্রতিবার লক্ষ্মী পূজার সময় গৃহিণী যখন সাজান, তখন আমার সেই জেলের মেয়ের সাবধানতার কথা মনে পড়িয়া যায়, এবং তাহাকে ধন্যবাদ না করিয়া থাকিতে পারি না।